নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি বিমল করের লেখা রহস্য গল্প সোনালি সাপের ছোবল। আজ দ্বিতীয় পর্ব। পরের দিন কিকিরার ঘরে মিটিং বসেছিল। চন্দন, তারাপদ আর কিকিরা। চন্দন বলল, কাল তাহলে আপনি মৃণালকুঞ্জে চললেন? বাক্স বিছানা বাঁধা হয়ে গিয়েছে? ঠাট্টার গলাতেই বলল সে। কিকিরা বললেন, ওয়ান সুটকেস অনলি। বিছানার দরকার নেই, ম্যানেজারের ঘরে খাট বিছানা আছে, একটা চাদর নিয়েছি আর টুকটাক। কথাটা ঠিকই। মৃণালকুঞ্জের ম্যানেজার কাম কেয়ারটেকারের ঘরটি ছোট হলেও ব্যবস্থা আছে শুয়া বসার। খোলামেলা ঘরই বলা যায়। 3টে মাঝারি মাপের জানালা, 2টি জানলা পূব ঘেঁষে, বাকিটা দক্ষিণে। ঘরে পাখাও আছে, অন্য কোনো ঘরে পাখা নেই। খাওয়ার সরু লম্বাটে ঘরে অবশ্য আরও একটা ছোট পাখা লাগানো আছে মাছি তাড়াবার জন্য। কিকিরা সবই খুঁটিয়ে দেখে নিয়েছেন কাল। জলের ব্যবস্থা বলতে বাঁধানো কুয়ো, তার উপর হাত টিউবওয়েল, ঝাঁকি মেরে জল তুলতে হয়। ওরই পাশে একটা ছোট মাপের পাম্প সেট, নল ডবানো আছে কুয়োর ভেতর। দরকারে দোতলাতেও জল তোলা যায়। ওটা জরুরি নয় হয়তো। চন্দন বলল, আপনি তো ম্যানেজার হয়ে মৃণালকুঞ্জে চললেন, এখানকার কি হবে? কেন, বগলা রয়েছে। আমি কলকাতায় না থাকলে বগলাই বাড়ি দেখাশোনা করে। তাছাড়া কদমপুর গায়ের পাশেই, মাত্র মাইল 10-12। ওখান থেকে বাসে আসতে ঘন্টা সোয়া ঘন্টা। আমিও ভিজিট দেব হয়ে। চন্দন সিগারেট ধরালো। তারাপদের গলা খুসখুস করছে, সিগারেট খাবে না। ধোঁয়া গিলে নিল চন্দন। বলল, আপনি ম্যানেজারই করবেন, করুন, আমরা কি করব? কিকিরা বললেন, আমায় কি নিরেট কাঁঠাল পেয়েছ? যা ভাববার আমি ভেবে দেখেছি। যেমন ধরো, তারাপদকে আমি মৃণালকুঞ্জর সাপ্লায়ার করব। সাপ্লায়ার? তারাপদ অবাক। কি বলছেন স্যার? কিসের সাপ্লায়ার? চাল, ডাল, তেল, নুন। বাহ বাহ, মুদিখানার জিনিস। তাতে কি, কলকাতা থেকে তুমি হপ্তার মুদিখানার জিনিস পৌঁছে দেবে। হরিচন্দন বাবুর সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন তোমার যেভাবে ইচ্ছা তোমার সাগরেদদের কাজে লাগাও, আমার কোনো আপত্তি নেই। তারাপদ বিরস মুখ করে বলল, তা বলে গ্রসারি সাপ্লায়ার? কাজই বড় কথা, কি করছো বড় কথা নয়। কিকিরা জ্ঞান দেওয়ার মুখ করে বলল, গীতায় বলেছে। প্লিজ, আপনার গীতা থাক, কিন্তু আগে কি এইভাবে জিনিস সাপ্লাই হতো মৃণালকুঞ্জে? না লোকাল মার্কেট থেকে নেওয়া হতো? আগে কি হতো বাদ দাও, মাঝে সাঝে হতো, এখন থেকে রেগুলার হবে। আমার ম্যানেজমেন্টে যা ভালো বুঝবো করব। নতুন ম্যানেজার কেয়ারটেকারের মর্জি। শোনো হে তারাবাবু, চাঁদু, তুমিও শোনো। কিকিরা মেজাজি গলায় বললেন, আমি সিস্টেম পাল্টে দেব মৃণালকুঞ্জর। সাদা মাঠাই খাওয়াবো মেম্বারদের, বা বলতে পারো যারা আছেন তাদের, তবে যত্ন করে। যা জুটলো হাতের কাছে চালিয়ে দেব না, ওদের দিকে নজর দেব। মেলামেশা করবো, গল্প গুজব চালাবো, আড্ডা জমাবো। মানে বলাইবাবু, রজনীবাবুদের ফ্রেন্ড হয়ে যাব। ওদের মন পেতে হবে, সঙ্গে সঙ্গে বোঝাতে হবে
আরও একটু ডিসেন্টভাবে তাঁরা থাকতে পারেন। এক টুকরো সাবান, সামান্য মাথার তেল, এসব তুচ্ছ ব্যাপার নিয়ে তাদের মাথা ঘামাবার দরকার নেই। আমি আছি। তারপর তারপর একে একে ওদের পেট থেকে কথা বার করতে হবে, সাবধানে। আমায় পছন্দ না হলে, বিশ্বাস না করলে মনের কথা বলবেন কেন? আপনিও তবে মনে করেন মৃণালকুঞ্জে কোনো মিস্ট্রি আছে? হরিচন্দনবাবু সন্দেহ বিশ্বাস করলে তোমার তো মানতেই হবে দুটি মৃত্যুর পেছনে রহস্য আছে। চন্দন মাথা নাড়ল, মানতে বাধ্য হলো যেন কথাটা। বলল, তারা না হয় চাল ডালের সাপ্লায়ার হলো। কথার মাঝখানে বাধা দিয়ে কিকিরা হেসে বললেন, ঘাবড়াবার কিছু নেই হে তারা বাবু, তোমায় মোট মাথায় করে যেতে হবে না। ওই যে স্কুটার ভ্যান জিনিস ডেলিভারি দেয়, তাতে করেই জিনিস নিয়ে যাবে। হরিচন্দনদা ব্যবস্থা করে দেবেন। তোমার শুরুটা এইভাবে হবে। আর আমার? চন্দন বলল, তুমি? তোমাকে আমি আমার বন্ধুর ভাইটাই বানিয়ে ফেলবো। মানে বন্ধুর ভাই, আর পুরনো প্রতিবেশীও। বলতে বলতে কিকিরা নিজের মাথার চুল কাটলেন, হাসলেন আলগাভাবে। ধরো ব্যাপারটা এইরকম দাঁড়াবে যে আমি যেন নিজের খেয়ালে বাড়ি ছেড়ে মৃণালকুঞ্জে চলে এসেছি তোমাদের আপত্তি সত্ত্বেও। ফলে দাদার হুকুমে তুমি আমার খোঁজখবর নিতে আসো। কি পছন্দ হয়? না। না কেন? আপনি কি নাবালক যে আপনার খোঁজ নিতে আসবো রোজ? রোজ কেন আসবে? 2-4 দিন অন্তর আসবে। তুমি স্কুটার চালাতে জানো, স্কুটার হাঁকিয়ে চলে আসবে। যেন বেড়াতেই এসেছো। মাঠ ঘাট, বিশুদ্ধ বায়ু, নো পলিউশন। চন্দন মাথা নাড়ল। গোজামিল হয়ে যাচ্ছে স্যার। মৃণালকুঞ্জের বাসিন্দাদের কনভিন্স করতে পারবেন না। আপনি যা বলছেন আপনার খোঁজ নিতে আসা, সেটা 1-2বার হতে পারে, বারবার হয় না। হয় না? কিকিরা মাথা দোলাতে লাগলেন। ভাবছিলেন নাকি ভাববার ভান করছিলেন? শেষে বললেন, হয়। ধরো তুমি না হয় নিছক হাওয়া খেতে এলে না, তোমার মাথায় একটা মতলব এসেছে হঠাৎ। মতলব? কিসের মতলব? ওই বন্ধ কারখানাটা কেনার মতলব। ওটা তো বন্ধ। আমি বিজনেসম্যানও নই, কারখানা কিনে কি করব? ওই তো মজা। কিনবে কেন? কেনা কেনা ভাব করবে। হরি সংকীর্তন পার্টিতে সবাই তো দুহাত তুলে নাচে না, অনেকে বসে বসে মাথা দোলায়। সেই রকম একটা চাল মারবে যেন তুমি কারখানাটা সম্পর্কে ইন্টারেস্টেড। আরে, আজকাল কত লোক ফাঁকা জায়গায় ঘরবাড়ি বানাবার বিজনেসে নেমে গিয়েছে, প্রমোটার হয়ে যাচ্ছে রাতারাতি। জলের দরে জমি কিনে 2তলা 3তলা ফ্ল্যাট বাড়ি করছে, 2 নম্বরই 3 নম্বরই ইট সিমেন্ট দিয়ে। জুৎসই একটা নাম দিয়ে দিচ্ছে বাড়িগুলোর, গ্রিন পার্ক, সানি গার্ডেন। তুমি না হয় প্রমোটার নাই বা হলে, তা বলে একটা বন্ধ কারখানার দিকে তোমার নজর পড়তে পারে না? ওটা স্যার একেবারেই বন্ধ, ক্লোজড। ফটকও খোলে না। ভুল বললে, মিস্টেক। তোমাদের চোখ নেই। কারখানার ফটক বন্ধ হলেও একজন চৌকিদার আছে, ফটকের গায়েই তার আস্তানা। আমি দেখেছি, হরিচন্দনবাবু বলেছেন কথায় কথায়। তারাপদ এতক্ষণ চুপ করেছিল, এবার বলল, কিকিরা, আপনার মোদ্দা কথাটা কি? আপনি নিজে থাকবেন ওই মৃণালকুঞ্জে, আর আমরা থাকবো বাইরে, এই তো? হাসলেন কিকিরা। ধরেছ ঠিক। তোমরা বাইরে থেকে আমাকে মদত দেবে। তোমাদের খেলা বাইরে থেকে, আমার ভেতর থেকে। একজন পাক্কা ম্যাজিশিয়ানের অ্যাসিস্ট্যান্ট হ্যান্ডরা খেলাটাকে পারফেক্ট করে। তারা ডুবলে ম্যাজিক মাস্টারও ডুবে যায়। চন্দন বিশেষ খুশি হলো না, বলল, এভাবে আপনি একলা ও বাড়িতে থাকলে যদি একটা বিপদ হয়? বিপদ? আমার হবে না। আমি নিজেকে বাঁচিয়ে নিতে জানি। গোলমাল বুঝলে তোমরা আছো, ডেকে নেব। যা ভালো বুঝেন করুন স্যার, চন্দন বলল, যেন হতাশ হয়েই। কিকিরা পকেট হাতড়ে সরু চুরুট বার করলেন, দেশলাই চাইলেন চন্দনের কাছে। বললেন, ঘাবড়াও মাত। চাণক্য পণ্ডিত বলেছেন, বুদ্ধি থাকলে বিপদ বুঝলেই 100 পা পিছিয়ে আসবে। রাখুন আপনার চাণক্য পণ্ডিত,
আপনি যাদের সঙ্গে থাকতে যাচ্ছেন তাদের আপনি চেনেন না, জানেন না। এদের মধ্যে কে শত্রু কে মিত্র হতে পারে তাও জানার কথা নয় আপনার। তাছাড়া মৃণালকুঞ্জে যা ঘটেছে তার সঙ্গে ওখানকার বাসিন্দাদের সম্পর্ক নাও থাকতে পারে, হয়তো নেই। দুটো ঘটনাই নিতান্তই দুর্ঘটনা হতে পারে। আপনি তখন, তুমি যা বলছো তা কারেক্ট হতে পারে, আবার এমনও হতে পারে হরিচন্দন বাবুর সন্দেহ বৃথা নয়। তা সে পরে দেখা যাবে। আপাতত আমি এই কাজটা নিয়ে ফেলেছি, মাঝখানে অন্তত দেখি, যদি বুঝি ঘটনা দুটোর পেছনে কোনো রহস্য নেই ফিরে আসবো। আমায় কেউ জোর করে আটকে রাখছে না। তারাপদ হঠাৎ বলল, ওখানে যারা আছেন, যারা ছিলেন, তাদের সম্পর্কে কম বেশি ইনফরমেশন? একটা খাতা আছে মৃণালকুঞ্জে, হরিচন্দনদা বলেছেন রেজিস্টার, তাতে মোটামুটি খবরাখবর লেখা আছে, বাকিটা আমি আদায় করে নেব। তারাপদ আর কিছু বলল না, চন্দনের দিকে তাকালো। রাত হয়ে এসেছে, এবার তারা উঠবে। দিন তিনেক পরের কথা। কিকিরা মৃণালকুঞ্জে আস্তানা গেলেছেন সবে। সেদিন বেশ গরম পড়েছে, সারাটা দিন কেমন রুক্ষ হয়েই কাটল। সকালে ঝাঁঝালো রোদ, দুপুরে হাওয়া নেই তেমন। মাঠ ঘাট গাছপালার জন্য খানিকটা সয়ে যাচ্ছিল গরম। বিকেলের আলো মরতে প্রায় সন্ধে। তারপর বোঝা গেল শুক্লপক্ষ চলছে। জ্যোৎস্না ফুটে উঠতে লাগলো চারপাশে। আরো পরে এলোমেলো হাওয়া উঠল চৈত্র মাসের। কিকিরা নিজের ঘরটিতে বসে পাখা চালিয়ে একটা খাতার পাতা উল্টাচ্ছিলেন। ওই খাতাটাকে সঠিকভাবে নীলালকুঞ্জ রেজিস্টার বলা যাবে না, তবে অনেকটা ওই ধরনের। মৃণালকুঞ্জে যারা এসেছেন, থেকেছেন, চলেও গিয়েছেন, তাদের নাম ধাম সামান্য পরিচয়, চলে গিয়ে থাকলে কবে গিয়েছেন তার একটা বৃত্তান্ত লেখা আছে। কিকিরা পাতা উল্টাতে উল্টাতে কল্পনায় মানুষগুলির মুখ দেখছিলেন। কারো কারো কথা পড়ে দুঃখ হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে। পুরোনো পাতা শেষ করে কিকিরা পরের দিকের পাতাগুলোয় মন দিলেন। রজনীকান্ত আপাতত এখানে সবচেয়ে পুরানো বাসিন্দে। খাতায় তার পরিচয় লেখা রয়েছে, রজনীকান্ত চট্টোপাধ্যায়, পিতা স্বর্গত নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আদি নিবাস মথুরগঞ্জ, বর্ধমান জেলা, বয়স 65। পারিবারিকভাবে তিনি আত্মীয়হীন, স্ত্রী বিগত, সন্তানাদি নেই। একমাত্র একটি বোন ছিল ছোট, বিবাহিতা, দুর্গাপুরে থাকতেন। তিনিও আর নেই। ভাগ্নে ভাগ্নি ছিল, কিন্তু তারা কোনো সম্পর্ক রাখেনি মামার সঙ্গে দীর্ঘকাল। কেন রাখেনি তার কথা কোথাও লেখা নেই। কিকিরা রজনীকান্তকে যেটুকু দেখেছেন তাতে ভদ্রলোককে দুঃখী নিঃসঙ্গ মনে হয়। কম কথা বলেন, বোধহয় হাঁপানি রোগ আছে, অল্পেতেই শ্বাসকষ্ট হয়। রজনীকান্ত একসময় রানীগঞ্জের দিকে কলিয়াড়িতে চাকরি করতেন, দপ্তরের চাকরি। কিকিরা শব্দ পেলেন পায়ের, মুখ তুলে তাকালেন। বলাইবাবু, কি করছেন, আসবো নাকি? বলাইবাবু দরজা থেকেই বললেন, আসুন। কিকিরা খাতা বন্ধ করে পাশে সরিয়ে রাখলেন। বলাইবাবু ভেতরে এলেন। কিছু করছিলেন নাকি? বলাইবাবু বললেন। পরনে লুঙ্গি, মেটে রঙের, গায়ে হাত কাটা গেঞ্জি। খাতাপত্র দেখছিলুম একটু। কিকিরা আসল কথাটা চাপা দিয়ে বললেন, হিসেব তোলা নেই অনেক দিনের, পাক্কা হিসেব। বসুন। কিকিরা বিছানায় বসেই খাতা দেখছিলেন। পাশে জানলা, বাইরের বাতাসও আসছিল মাঝে মাঝে, দমকা বাতাস, পাখাও চলছে। বলাইবাবু চেয়ারটা টেনে বসলেন। একটাই চেয়ার, বসেই বললেন, কিসের হিসেব দেখবেন মশাই? ওসব কি আর আসল হিসেব? দিনু ম্যানেজারের জাল হিসেব। কিকিরা স্বাভাবিক গলায় বললেন, যা আছে তাই দেখছি। দেখুন, দেখে লাভ হবে না, তবু দেখি। হরিবাবু জানাতে বলেছেন। কিকিরা মিথ্যেই বললেন, এরকম কোনো কথা হরিচন্দন বাবু বলেননি। কথাটা শেষ করেই হঠাৎ কিকিরা বললেন,
দিনুবাবু এখানে 1.5-2 বছর ছিলেন শুনেছি। মানুষটি কেমন? ও আবার মানুষ নাকি? ধুত মশাই, চোর জোচ্চোর ধান্দাবাজ লোকটাকে মানুষ বললে বাড়াবাড়ি হয়। দিনু একটা জন্তু ছিল, শুধু নিজের ধান্দা। ও আমাদের যেভাবে রেখেছিল মনে হতো আমরা গরু ছাগল। ওর দয়ায় বেঁচে আছি। 2টো নোংরা ভাত, জলের মতন ডাল, একটা ঘ্যাঁট, পোড়া ধরো রুটি। ওকে আমরা গাল মন্দ করলেও কানে তুলতো না, লজ্জা ছিল না, দোকান কাটা। তা আপনারা হরিবাবুকে বলতেন না? হরিচন্দন বাবু এখানে আসতেন মাসে 1-8 দিন। তার কাছে নালিশ করতে লজ্জা করত, তবু বলেছি, লাভ হয়নি। উনি আড়ালে দিন ম্যানেজারকে হয়তো বলতেন কিছু, 2-4 দিন ইতর বিশেষ হতো, আবার জেকে সেই। পুরনো ম্যানেজারের অভ্যেসই খারাপ ছিল, যেখান থেকে পারো 2 পয়সা কামাও। চোর, ডিসঅনেস্ট। কিকিরা ভাবছিলেন কি বলবেন। নজরে পড়ল বলাইবাবু লুঙ্গির কোমরের কাছে ভাঁজ থেকে বিড়ির বান্ডিল আর দেশলাই বার করলেন। বান্ডিলটা আলগা, কয়েকটা মাত্র আছে। আপনার বিড়ি চলবে? আপনি তো চুরুট খান। দিন একটা বিড়ি ধরানো হলো। ধোঁয়া ছেড়ে কিকিরা বললেন, আপনি এখানে কতদিন আছেন বলাইবাবু? 1.5 years, পাকা হিসেবে 1 বছর 7 মাস। বাড়ি কোথায় আপনার? আপনি এখানে এসে জুটলেন কেমন করে? বলাইবাবু সঙ্গে সঙ্গে জবাব দিলেন না। গোল গোল চোখ অন্যমনস্ক হয়ে গেল হঠাৎ। ছাদের দিকে তাকালেন, পাখাটা দেখলেন যেন। হাতের বিড়িটা মুখে তুলতে গিয়েও তুললেন না, ঘাড় নামালেন, ইতস্তত করে বললেন, বাড়ি ঘর আমার নেই মশাই। আদি বাড়ি ছিল যশোরে, আমি দেখিনি, আমার বাপ জ্যাঠাও দেখেননি। ওদের আমলেই আমরা দেশ ছাড়া। বাবা মার্চেন্ট শিপ, জাহাজে কাজ করতেন। জ্যাঠা সাতঘাটের জল খেয়ে গেডিতে বসেছিলেন পাকাপাকিভাবে। তখন মাইকার ব্যবসার বাজার ছিল। ব্যবসা চালাতে চালাতে ঝট করে মারা গেলেন। বাবা গিয়েছেন তারও আগে জাহাজেই, স্পেসিস। মা আগেই গত। জ্যাঠাই আমাকে মানুষ করেন। জ্যাঠাইমা তার দ্বিতীয় পক্ষ। জেঠু তো ভাই ছিল একরকম। জ্যাঠাইমাও। জ্যাঠা চলে যাওয়ার পর দিন দিন আমি পর হয়ে পড়লাম। কিকিরা বিড়ির টুকরোটা ফেলে দিলেন। মন দিয়ে কথা শুনছিলেন বলাইবাবুর। আমি ছোকরা বয়সে রেলের পরীক্ষা দিয়ে গার্ডের চাকরিতে ঢুকেছিলাম, মালগাড়ির গার্ড। আমার শেষ ডেরা ছিল ধানবাদ। তারপর ঘর সংসার করেননি? না, জেঠু তো ভাই যে ব্যবহারই করুক, তার ছেলেটাকেই একরকম মানুষ করেছিলাম ছেলের মতন। তার বিয়ে থাও দিলাম। ওরা আমার সঙ্গে দুর্ব্যবহার শুরু করলো। কত না অপমান অসম্মান করেছে, আমি বুঝতে পারলাম। পর কখনো আপন হয় না, সংসারটা বড় স্বার্থপর। শেষমেশ একদিন রাগ করে ওদের কাঁচকলা দেখিয়ে বেরিয়ে পড়লাম। এখান ওখান ঘুরে এই ঘাঁটিতে আশ্রয় নিয়েছি। আমার কোনো পরোয়া নেই, টাকা যেটুকু থাকার আছে। আমি এখানে 700 টাকা দিই মাসে মাসে, কিন্তু যা দিই তার বদলে যা পাই সেটা কিচ্ছু না। তবু আছি। আই লাইক দিস প্লেস। কিকিরা মাথা দোলাচ্ছিলেন কথাগুলো শুনতে শুনতে। শেষে বললেন, মন্দ কি দেন? আজকের দিনে 700 অবশ্য বেশি নয়, তবু আপনি মোটামুটি ভালোই দেন। আমি হাইয়েস্ট, বলাইবাবু বললেন। অন্যরা কি দেয় খোঁজ করুন। রজনীদা 400-500, সলিলবাবু সব 5-6। জলধর আমার সমান সমান। তাছাড়া ওই দিনু বেটা আমাদের কাছ থেকে এটা সেটার নাম করে 30-50 আদায় করত। কিকিরা হিসেবের মধ্যে গেলেন না।
মাত্র 4 জনের হিসেব ধরলে যে টাকা হয় 1000-2000, তাতে আজকের দিনে কোথাও মাথা গোঁজা দুবেলা ডাল ভাত জোটানো মুশকিল। বাড়িটা আছে, হরিচন্দন বাবুর ভাতা আছে, সবজি বাগানের লাউ কুমড়ো শাক রয়েছে, তাই এদের চলে যায়। কথা ঘুরিয়ে নিলেন কিকিরা। আচ্ছা বলাইবাবু, শ্রীকান্তবাবুর ওই আগুনে পোড়ার ঘটনাটা কি আমায় বলতে পারেন? আপনি শোনেননি? শুনেছি, হরিবাবু বলেছেন, তবে তিনি তো এখানে থাকেন না, শোনা কথা বলেছেন। দিনুবাবুর মুখে শোনা, আপনাদের মুখেও শুনেছেন। ব্যাপারটা ঠিক কি ঘটেছিল জানেন আপনি? বলাইবাবু তার মাথারটাকে হাত বুলিয়ে নিলেন। মুখের ভাবে আফসোস, শব্দ করলেন জিভে। আর বলবেন না, সেই দৃশ্য ভাবলে সারা গা এখনো শিউরে ওঠে। আমি যখন তাকে দেখলাম তখন ওর চেহারাটা কি বলবো, বেগুন পোড়ার মতন হয়ে গিয়েছে। হরিবল, চোখে দেখা যায় না। বেচারি শ্রীকান্ত বাবু। আপনারা কিছু করতে পারলেন না? আপনি কি? আরে আমি তো ছিলামই না। কিকিরা সতর্ক হলেন। ছিলেন না? না মশাই, আমি আর থাকলাম কোথায়? থাকলে চেষ্টা করতাম। যে চাকরি করেছি তাতে কত রকম আপদ বিপদ যে গিয়েছে। গাড়ি বেলাইন হওয়া, ওয়াগন ভেঙে লুটের চেষ্টা, বনে জঙ্গলে আটকে পড়া, আগুন লেগে যাওয়া, কত ঝঞ্ঝাট ঝামেলা মাথায় করে দিন কাটিয়েছি। এমনকি 2-1বার ডাকাতদের গুলিও ছুটে এসেছে গার্ডের দিকে। কোথায় ছিলেন সেদিন? কিকিরা মামুলিভাবে বললেন, বেশি কৌতূহল প্রকাশ করলেন না। যাত্রা শুনতে গিয়েছিলাম। যাত্রা? এখানে? আমি বরাবরই যাত্রা ভালোবাসি, থিয়েটারও ভালো লাগে, তবে যাত্রার মতন আমায় টানে না। আমি যাত্রা পাগলা। এখানে? এখানে মানে? এখানে গাঁ গ্রাম নেই নাকি? এই তো গাঁয়েই রয়েছে বেলেমাটি, তারপর শীতলপুর। শীতলপুরটা বড় গ্রাম, জগদ্ধাত্রী পুজো হয়। বড় রাস্তার সঙ্গে লিংক আছে, সেখানে যাত্রা হচ্ছিল। কার্তিক মাস, যাত্রার মরশুম। কলকাতার একটা ছোট দল পালাগাই ছিল, বন্দিনী পদ্মাবতী। তাই নাকি? এখানকার গ্রামে? আপনি নতুন এসেছেন, জানেন না। এদিককার প্রায় সব গাঁয়ে পুজো পার্বণ হয়, যাত্রার আসর বসে, লোকাল যাত্রা পার্টিও আছে। একটু ঘুরে ফিরে দেখলেই দেখতে পাবেন কত কি আছে এই গাঁয়ে। মুদিখানা থেকে চায়ের দোকান, দরমার বেড়া দেওয়া সেলুন, মুড়ি, তেলেভাজা, মেঠাই। কিকিরা কথার মাঝখানে বললেন, অত রাত্রে যাত্রা দেখে ফিরছিলেন একলা? রাত্রে ফিরবো কেন, পালা ভাঙতেই 2-2-2:30 বেজে গেল। বাকি রাত্রটুকু আসরে কাটিয়ে ভোর ভোর ফিরছিলাম। এখানে পৌঁছতেই দেখি ছুটোছুটি হইচই লেগে গিয়েছে। প্রথমে বুঝিনি, ভেতরে পা দিতেই দেখি, সে কি দৃশ্য দেখলাম রে বাবা, হায় ভগবান। ঘটনাটা সকালে ঘটেছিল? তিনি অবশ্য আগেই জেনে নিয়েছিলেন হরিচন্দনের কাছে। সকাল? তা সকাল বলতে পারেন, ভোর হয়ে আলো ফুটেছে। আগুনটা লাগলো কেমন করে? কেমন করে লাগলো জানি না। শ্রীকান্ত বাবুর অভ্যাস ছিল 7 ভোরে ত্রিফলার জল খাওয়া, রাত্রে ভিজিয়ে রাখতেন। ওই বদ জিনিসটা খেয়ে নিজেই কেরোসিন স্টোভ জ্বালিয়ে গরম জল করতেন। চায়ের লিকার খেতেন পাইচারি করতে করতে। আগুন লেগেছিল স্টোভ থেকে। কেউ কিছু করতে পারলো না? ওই তো কথা ম্যানেজার বাবু, আগুন বড় ভয়ঙ্কর জিনিস। লাগতে এক পলক, সর্বনাশ করতে 5-10 মিনিটও লাগে না। যার লাগে সে এমন ঘাবড়ে যায় যে তখন সাধারণ কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। কি করবে ঠাউর করতে পারে না, ছোটাছুটি শুরু করে, চেঁচায়।
শ্রীকান্তবাবু একেবারে ঘরের বাইরে বেরিয়ে বাগানে ছুটোছুটি করছিলেন। তারপর পাগলের মতন পেছনে পুকুরের দিকে ছুটে যান। জলে ঝাঁপ মারতে যাচ্ছিলেন। ততক্ষণে 5 জনে জেগে উঠে তার পিছু পিছু দৌড়চ্ছে। যার যা মনে আসছে বলছে চেঁচিয়ে, কিন্তু সবাই তো বুড়ো, কে আর এগিয়ে তাকে ধরবে। শেষে উনি ঝলসে গিয়ে ডোবাই বলুন আর পুকুর বলুন, তার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ইস! মুখে একটা দড়ির খাটিয়ায় চাপিয়ে 3 মাইল দূরে হেলথ সেন্টারে নিয়ে যেতে যেতে বেলা 9টা-10টা। ডাক্তাররা বলল আশা নেই। বিকেলের পর মারা গেলেন শ্রীকান্তবাবু। বেচারি। উনি নিচের তলায় থাকতেন না? হ্যাঁ, ওর ঘরে মুরলীদা থাকতেন। তিনি ভালো করে ব্যাপারটা বোঝার আগেই শ্রীকান্তবাবু মাঠে। তা কাণ্ড দেখে মুরলীদাও চলে গেলেন সেদিন। কিকিরা মাথা হেলালেন অন্যমনস্ক ভাবে। তারাপদ এলো রবিবার, একটু বেলা করেই। যেমন ভাবে আসার কথা তেমন ভাবেই। আট পুরনো এক স্কুটার ডেলিভারি ভ্যান, পেছন দিক ঢাকা। সামনে বসেই এসেছে তারাপদ, ড্রাইভারের পাশে বসে। কিকিরা বাইরে দাঁড়িয়েছিলেন। ভ্যানটায় এসে একেবারে বাড়ির বারান্দা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। হাঁকডাক করলেন কিকিরা ঠাকুরকে। কাজের লোকজন ডেকে জিনিসপত্র নামিয়ে নিতে বললেন। চাল, ডাল, আটার বস্তা, তেল, মশলাপাতি নামানো হতে লাগলো। তারাপদ জল খেল, ড্রাইভার ছোকরাও। চায়ের পাট চুকলো কিকিরার ঘরে বসেই। তারপর উনি বললেন, চলো একটু ফাঁকায় যাই। বাড়ির পেছন দিকে কুয়োতলা, টিউবওয়েল, কাছাকাছি সবজি বাগান। কাঠা 3-4 জমিতে সবজি ফলানো হয়। এক পাশে 2-3টে পেঁপে গাছ, শীর্ণ। ওদিকে কলাঝোপ, তারপর পুকুর। ছোট পুকুর, ডোবাও বলা যায়। পুকুরের গায়ে গায়ে একটা ছোট নিম গাছ, বাবলা। অল্প ঝোপ, ছায়া ছিল এদিকটায়। চৈত্রের রোদ রীতিমতন প্রখর হয়ে উঠেছে। বাতাসও ছিল। তারাপদকে নিয়ে কিকিরা ছায়ায় বসলেন। মুখ, গলা, ঘাড় মুছতে মুছতে তারাপদ বলল, কেমন কাটছে স্যার? চমৎকার। কলকাতার বাইরে এখনো খানিকটা নেচার আছে। আলো বাতাস, ফাঁকা মাঠ ঘাট। আপনি নেচার নিয়ে মজে আছেন, না কাজকর্ম এগুচ্ছে? তারাপদ ঠাট্টা করে বলল, বলে পকেট থেকে সিগারেটের প্যাকেট দেশলাই বার করলো। নিন, খান একটা। দুজনের সিগারেট ধরানো হয়ে গেলে কিকিরা বললেন, এখন পর্যন্ত যা খোঁজ খবর করলাম তাতে জোর করে কিছু বলতে পারছি না। তবে একটা গোলমাল থাকতে পারে। আজ করছেন? করছি। আমি একে একে এদের পরিচয়গুলো দেখছিলাম, খাতায় লেখা আছে। যেটুকু থাকার, বাকিটা আলাপ জমিয়ে জানবার চেষ্টা করছি। একটা কথা কি জানো, এরা যে যেমন পরিচয় জানিয়েছেন সেটাই মেনে নিতে হচ্ছে। তবে ওটা পুরোপুরি ঠিক কিনা বলতে পারবো না। ঘর সংসার ছেড়ে বুড়ো বয়সে এখানে এসে ঠাঁই নিয়েছেন এরা, তা নিন। কিন্তু সবাই তো নিরাশ্রয় ছিলেন না, বা একেবারেই আত্মীয় স্বজনহীন নন। স্যার, আমি বুড়ো নই, তবে 2-1টা ঘটনা নিজ চোখেই দেখলাম। আমাদের অফিসের প্রভাতদা মাত্র গত বছর রিটায়ার করেছেন। মাঝে সাঝে তিনি অফিসে আসেন পুরানো লোকজনের সঙ্গে দেখা করতে। প্রভাতদাকে চেনা যায় না। 1 বছরেই যেন 5 বছর বয়স বেড়ে গিয়েছে। এসেই নিজের দুঃখ কষ্টের পাঁচালি গাইতে শুরু করেন। ছেলেদের ব্যবহার, বৌমাদের তাচ্ছিল্য, স্ত্রীর অসুখ বিসুখ, কত কথাই বলে যান। বুঝতে পারি উনি ক্ষুব্ধ, বিরক্ত। আসলে বুড়ো মানুষের গায়ে হয়তো সহজে ফুসকা পড়ে। তা খানিকটা পড়ে, অভিমান। শিবনাথ দা আবার অন্য ধাতের। বলেন, বেটারা আমার টাকার দিকে নজর রেখে বসে আছে। বাপ গেলে খামচা করবে। আমি একটা পয়সাও কাউকে দিয়ে যাব না। লিখে যাব আমার অবর্তমানে তোমাদের বৌদি। সে চলে গেলে সব টাকা যেন আশ্রমে দেওয়া হয়। মেজাজি মানুষ। তো শোনো, এই যে যারা এখানে আছেন তাদের মুখের কথা ভেরিফাই করার তো উপায় নেই। তোমায় বিশ্বাস করে নিতে হবে। তবে সবসময় বিশ্বাস হয় না। যেমন ধরো সলিলবাবুর কথা। তার মেয়ে থাকে ঢাকুরিয়ায়, জামাইয়ের ব্যবসা, টিভি, রেডিও,
ক্যাসেট প্লেয়ারের দোকান রয়েছে, ভালোই চলে দোকান। গাড়ি নেই, তবে মোটর বাইক আছে। মেয়ে তো বাবাকে নিজের কাছে রাখতে চায়। সুনীলবাবু একসময় মেয়ের কাছে ছিলেনও, তারপর তাদের ছেড়ে চলে আসেন। মেয়ে জামাইয়ের কাছে থাকতে চাননি, তা হতেই পারে, অনেকেই থাকতে চান না। কিন্তু উনি মাঝে মাঝে মেয়েকে দেখতে কলকাতায় যান। নাতির ওপর টান ভীষণ, জামাই সম্পর্কে চুপচাপ। কি করতেন ভদ্রলোক? চা বাগানে কাজ করতেন, ডুয়ার্সে। 2-3টে বাগান বদলেছেন, শেষে আসামে চলে যান। আসামে বছরখানেক ছিলেন। বড় বাবু রিটায়ার করে শিলিগুড়িতে এসে একটা ঘর বাড়িও করেন। তারপর সব বেচে বুঝে কলকাতায়। মেয়ের কাছে থাকতেন, তাও পোষালো না। এখন এই মৃণালকুঞ্জে। তারাপদ ভাবছিল, স্ত্রী নেই? না, শিলিগুড়িতেই মারা গিয়েছে। মানুষ কেমন? বাইরে থেকে ভেতর বোঝা মুশকিল। তোমায় একটা কাজ করতে হবে। বলুন। আমি তোমায় ঠিকানা দিয়ে দেবো সলিলবাবুর মেয়ের বাড়ির। জামাইয়ের দোকানেরও জায়গাটা বলে দেবো, একটু খোঁজ নেবে। কি কেস? আপাতত কিছু নয়, পরে বোঝা যাবে। উনি কেন মেয়ের কাছে থাকেন না? মাঝে মাঝে যান কলকাতায়, বড় জোর রাত কাটিয়ে চলে আসেন। জামাই সম্পর্কে চুপচাপ। সন্দেহ? এই মুহূর্তে নয়, তবে শ্রীকান্তবাবু আগুনে পুড়ে মারা যাওয়ার দিন বলাইবাবু মৃণালকুঞ্জে ছিলেন না রাত্রে। যাত্রা শুনতে পাশের গ্রামে গিয়েছিলেন। আর মুরলীবাবু আত্মহত্যা করার দিন সলিলবাবু এখানে অ্যাবসেন্ট ছিলেন। বলেন মেয়ের বাড়িতে গিয়ে আটকে পড়েছিলেন। তারাপদ বলল, তবে তো এই 2 ভদ্রলোকই বাদ যান। কিকিরা মুচকি হাসলেন, বললেন, দেখা যাক। অ্যালিবাই ইজ নো প্রুফ। বুদ্ধিমানরা চারিদিক নজর রেখে কাজ করে। উঠে পড়লেন কিকিরা। ওঠো, আজ আর বেশি নয়, পরের বার যখন আসবে এখানেই 2টো ডাল ভাত খেয়ে যাবে। উঠে পড়েছিল তারাপদ। আরো রোদ চলেছে, বেশ গরম। বাগানের পাশ দিয়ে আস্তে আস্তে তারাপদ বলল, শ্রীকান্তবাবুর আগুন লেগে পুড়ে যাওয়ার ব্যাপারটা তো বললেন, শুনলাম। মুরলীবাবুর আত্মহত্যার ব্যাপারটা শুনলাম না। কিকিরা বাড়িটার দিকে তাকালেন। জলধরবাবু স্নান করতে এসেছেন কুয়োতলায়। দোতলার সরু বারান্দায় বলাইবাবু খালি গায়ে দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে আছেন। হাঁটতে হাঁটতে কিকিরা ইশারায় বাড়ির দোতলার দিকটা দেখালেন। বললেন, ওই দোতলার পশ্চিম দিকে একটা থাম আছে ইটের। বারান্দার রেলিং নিচু, পলকা, 1 ইটের গাঁথুনি। ওই থামের কাছ থেকে রেলিং ভেঙে নিচে পড়েছিলেন, কিংবা ঝাঁপ দিয়েছিলেন। নিচে একরাশ ভাঙা ইট রাবিশ জড়ো করা রয়েছে। পড়ার পর মাথায় লেগেছিল, ঘাড়ও ভেঙেছিল, হাত পা জখম। ভদ্রলোকের আর জ্ঞান ফেরেনি। মৃত অবস্থাতেই তাকে হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় বলতে পারো। তারাপদ থমকে দাঁড়িয়ে পড়ল। সে কি অদ্ভুত তো! আরো অদ্ভুত হলো, শ্রীকান্তবাবু আর মুরলীবাবু নিচের তলায় একই ঘরে থাকতেন। একই ঘরের দুজনে চলে গেলেন। ঘরটা এখন বন্ধই পড়ে আছে। স্ট্রেঞ্জ। দোতলায় কারা থাকে? বাকি 4জন, 2টো ঘরে। কোন ছোট ঘরটা তালাবন্ধ পড়ে আছে। হরিবাবুর জিনিসপত্র পড়ে থাকে, গুদম ঘর। যাক, পরে কথা হবে। জাদু কবে আসবে? আজ বিকেলেই আসতে পারে। বিকেলেই এলো চন্দন, হালকা মেজাজেই। মৃণালকুঞ্জের ভদ্রলোকেরা তখন আশেপাশে পায়চারি করছেন। বলাইবাবু নিত্যদিনের মতন হাঁটা চলা করতে বাইরে গিয়েছেন। কিকিরাও বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। বললেন, এসো, ঠান্ডা জল খাওয়ান আগে, যা গরম স্যার। কিকিরা জল আনতে বললেন কাজের লোকটিকে। নাম তার গঙ্গাধর। আমার ঘর থেকে আনবে। আছেন কেমন? চন্দন জিজ্ঞেস করল। ভালো। তারা এসেছিল ওবেলা, জানি, আসবে বলেছিল। আপনার কাজকর্ম এগুচ্ছে? সবই শুরু। গাছে না উঠতেই এক কাঁদি হয় নাকি?
হাসলো চন্দন। গাছে কতটা ক্লাইম্বিং করলেন? মাত্র হাত পাঁচেক। কিকিরাও ঠাট্টা করে বললেন, হনুমান বাদররা তরাক তরাক লাফ মারে হে, আমি মনুষ্য শনৈ শনৈ আরোহণ করছি। চন্দন হাসতে লাগলো। শনৈ শনৈ আরোহণ, আপনি দারুণ। অন্য দু একটা হালকা কথার মধ্যে জল এলো। জল খেলো চন্দন। বাহ, বেশ ঠান্ডা তো। আমার ঘরের কুজোর জল। ফ্রিজ হার মানে। চা খাবে? এখন নয়, চলো তবে এক পাক ঘুরে আসি, বলে হাঁটতে শুরু করলেন। চন্দনও এগিয়ে চলল পাশাপাশি। তার স্কুটার পড়ে থাকলো সিঁড়ির কাছে, করবি ঝোপের পাশে। কয়েক পা এগিয়ে আসতেই জলধর বাবুর মুখোমুখি হতে হলো কিকিরাকে। বিন্দুমাত্র ইতস্তত করলেন না কিকিরা। হাসি হাসি মুখ, আলাপি গলা, বললেন, হাঁটুর ব্যথা কমলো খানিক? রজনীবাবুর আর্নিকা তবে কাজে দিয়েছে, দেখবেন আবার হোঁচট খাবেন না। এই বয়সে হাড়গোড় ঢিলে হয়ে যায় হালদার মশাই। মেশিন পুরনো হলে নাটবল্টু ঢিলে হবে, এ তো আপনিও বোঝেন। বলেই চন্দনকে দেখালেন, আমার এই ব্রাদারের সঙ্গে সামনে থেকে একটু ঘুরে আসি। ব্রাদারের জায়গাটি বেশ পছন্দ হয়ে গিয়েছে। প্রথমে আমায় ভাগিয়ে নিয়ে যাবে ভেবেছিল, এটা নাকি অজ পাড়াগা, আমি থাকতে পারবো না। ওর দাদা আমার বুজুম ফ্রেন্ড, সে একেবারেই আমাকে এখানে ঘাঁটি গাড়তে দিতে রাজি নয়। বলে, ম্যালেরিয়া না হয় সাপের কামড়ে মারা যাব। ব্রাদার আমাকে দেখতে এসেছে, বেঁচে আছি না মরে গিয়েছি। একে তো আগের দিনও দেখেছি, আপনাদের সঙ্গে এসেছিলেন, জলধর বললেন। দেখেছেন? দাদার হুকুমে হালচাল দেখতে এসেছিল, বলে কিকিরা হাত দিয়ে আশেপাশে দেখালেন। ব্রাদারের এখন মত পাল্টে গিয়েছে, বলেছে, জায়গাটা তো বেশ, এখানে জমি জায়গার দর কেমন, একটা কিছু করলে হয়। আসলে ব্যবসাদার লোক তো, বয়স কম হলে কি হবে, বিজনেস ব্রেন। জলধর কিছু বললেন না, দেখতে লাগলেন চন্দনকে। যাই একটু ঘুরে আসি, বেলা রয়েছে এখনো, এসো চাঁদু। কিকিরা চন্দনকে নিয়ে এগিয়ে চললেন। মৃণালকুঞ্জর বাইরে এসে চন্দন হাসতে লাগলো। ভালোই দিয়েছেন, আপনি স্যার দিনকে রাত করতে পারেন। না হে, অতটা পারি না, তবে দরকারে 2-10টা মিথ্যে বলচাল দিতেই হয়। ম্যাজিক দেখানোর সময় রুমালে লাগানো 1 ফোঁটা আতরকে অ্যারাবিয়ান পারফিউম বলে চালাতাম। বুঝতেই পারি আপনার সঙ্গে কম দিন তো হলো না। তা হলো, এদিককার খবর শুনেছ কিছু? না, তারার সঙ্গে কাল দেখা হবে, আপনিই বলুন। আমি তোমায় একটা সামারি দিচ্ছি, তারার কাছে বিস্তারিত শুনবে। বিস্তারিত? চন্দন হাসছিল। কিকিরা কথাটা কানে তুললেন না। হাঁটতে হাঁটতে মৃণালকুঞ্জের কথাগুলো বলতে লাগলেন অল্প কথায়। দুটো দুর্ঘটনার কথা, এখানে যারা আছেন তাদের কথা। কথা বলতে বলতে প্রায় বন্ধ কারখানার কাছাকাছি চলে এসেছিলেন কিকিরা। তারপর দাঁড়িয়ে পড়লেন। চন্দন মন দিয়ে শুনছিল সব। বললে, প্লে জমে গিয়েছে বলুন? না, জমেনি এখনো, জম্বু জম্বু করছে। ভালো কথা। কারখানাটা দেখেছ? কারখানা বন্ধ হলেও ফটকের পাশে দারোয়ানের গুমটি, তার গায়ে টিনের চাল লাগিয়ে দারোয়ানজি বোধহয় চা বিড়ি খৈনি পাতার দোকান চালায়। একটা ভাঙা বেঞ্চি আর 2-একটা পাথরের চাই পড়ে আছে বসার জন্য। আমি দেখেছি। দারোয়ানকে দেখলে? না, এখন তার দোকান বন্ধ। আমার মনে হলো দারোয়ানের কাছে লোকজন আসে যায়। তাছাড়া এই রাস্তা ধরে যারা তাদের গাঁয়ে যায়, হয়তো 2 দণ্ড বসে চা লেরো বিস্কুট খায়, বিড়ি কেনে, খৈনি নেয়। কারখানাটা কাদের ছিল জানো? কেমন করে জানবো? 2 পার্টনারের, একজন বাঙালি পাল আর অন্যজন অবাঙালি খাটুয়া। টাইটেল খাটুয়া। খোঁজখবর নিয়েছি আমি। ব্যবসা শুরু থেকেই মার খাচ্ছিল, তবু বছরখানেকের বেশি চালাবার চেষ্টা হয় কারখানা, শেষে বন্ধ। এখন থাকার মধ্যে ওই পাহারাদার দারোয়ান। শুনলাম পাল কদাচিৎ আসে অবস্থাটা দেখে যেতে।
বেচে দেওয়ার মতলব রয়েছে ওদের। জমি জায়গা এটা সেটা দাম পেলে ছেড়ে দেবে, কিন্তু কেনার লোক জুটছে না। এসব খবর কে দিল আপনাকে? কেন মৃণালকুঞ্জের বাবুরা, মালি চৈতন্য, রাধু বামুন ঠাকুরও? কারখানাটা বন্ধ হয়ে পড়ে রয়েছে, থাকতেই পারে। তার সঙ্গে মৃণালকুঞ্জের দুটো ঘটনার সম্পর্ক কি? ওদের কেউ তো আর শ্রীকান্তবাবু মুরলীবাবুর মৃত্যুর জন্য দায়ী নয়। কিকিরার জবাব দিলেন না প্রথমে। চন্দনের কাছে সিগারেট চাইলেন। ধরানো হয়ে গেল সিগারেট। বললেন, দায়ী নয়, কিন্তু আমার একটা খটকা আছে। কিরকম? শ্রীকান্তবাবু আগুনে পুড়ে মারা যাওয়ার দিন বলাইবাবু মৃণালকুঞ্জে ছিলেন না বলেছেন। যাত্রা শুনতে পাশের গ্রামে গিয়েছিলেন। কথাটা পুরোপুরি সত্যি কিনা যাচাই করতে হবে। মানে এমন তো হতে পারে উনি যাত্রার পালা শেষ হওয়ার আগেই কিংবা শেষ হওয়ার পরপরই চলে এসে কারখানার কোথাও লুকিয়েছিলেন। দারোয়ানের ঘরেও হতে পারে। তারপর একেবারে ভোর রাতে। চন্দন একটু ভাবল, মাথা চুলকোতে লাগলো। পরে বলল, মৃণালকুঞ্জের ফটক খোলা পেল কেমন করে? মালি কি ফটক খুলে রাখে? কিকিটা ডানচোখটার পাতা প্রায় আধবোজা করে ধূর্তের মতন বললেন, না, ফটক খোলা থাকে না, তবে ভেতর থেকে চাবি দেওয়াও থাকতো না। আমি খোঁজ নিয়েছি। অবশ্য ভেতর থেকে তালা চাবি দেওয়ারই কথা। মালি চৈতন্য তা দিত না, ভাবতো বেকার চাবি দেওয়া। কি আর আসবে এই চুরি চামারি করতে? কি বা চুরি করবে? এদিকে চোর ছাচুরি বা কোথায়? ফাঁকিবাদ তো অভ্যাস হয়ে গিয়েছিল। আমি আসার পর কড়া হুকুম করেছি তালা চাবি লাগাতে। সিগারেটের টুকরোটা ফেলে দিলেন কিকিরা। বললেন, তাছাড়াও কথা আছে। শ্রীকান্তবাবু যখন জামা কাপড়ে আগুন লাগিয়ে বাইরে ছুটোছুটি করছেন, অন্যেরা জেগে উঠে তার আশেপাশে জড়ো হয়ে চেঁচাচ্ছে, তখন কে আর নজর করতে যাবে ফটক খোলা না বন্ধ? কে বা এলো তখন বাইরে থেকে? চন্দন মেনে নিল যুক্তিটা। বলল, আপনি বলাইবাবু সম্পর্কে পরিষ্কার নন। এখনো নয়। তুমি পাশের গায়ে শীতলপুরে খোঁজ নিয়ে দেখবে সেদিন যাত্রা কখন শুরু হয়েছিল, শেষ হয়েছিল কখন। ওই দিনই জগদ্ধাত্রী পুজো ছিল গায়ে। বলাইবাবুর মতন কোনো ভদ্রলোককে কেউ আগাগোড়া দেখেছি কিনা আসলে? যাত্রায় কোন পালা চলছিল, নামই বা কি? সময় লাগবে, লাগুক। যদি দেখি বলাইবাবু মিথ্যে কথা বলছেন, বুঝতেই পারবো কোনো কারণ আছে মিথ্যে বলার। কি কারণ? আপনি নিজে বাইরে গিয়ে খোঁজখবর করেন না? না, আমি ফটকের বাইরে 10 অত যাই না। সকাল থেকে রাত পর্যন্ত এদের চোখে চোখে রাখি। আমার মনে হয় এরাও আমাকে নজর রাখেন। আপনাকে বিশ্বাস করেন না ভদ্রলোকেরা? বাইরে থেকে ওদের বোঝা যায় না, ভিতরে কে কি করেন বলতে পারবো না। আপাতত তাহলে আপনার সাসপেক্ট নম্বর 1 হলো বলাইবাবু, আর 2 হলো সলিলবাবু। হ্যাঁ, এই 2 ভদ্রলোকের মধ্যে একজন প্রথম দুর্ঘটনার দিন হাজির ছিলেন না মৃণালকুঞ্জে, দ্বিতীয়জন ছিলেন না পরের ঘটনার দিন। এটা তো হতেই পারে ব্যাপারটা অ্যাক্সিডেন্টাল, বা ধরুন কাকতালীয়। হলে ভালো, না হলে সন্দেহের কারণ থাকে। 2 বুড়ো কেন অকারণ মিথ্যে কথা বলবে? আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানো? দুটো ঘটনাই ঘটেছে ভোর রাতে বা শেষ রাতে। প্রথমটা তো ভোর রাতেই, দ্বিতীয়টা শেষ রাতে হতে পারে। কেউ ঠিক করে বলতে পারছে না। বলছে তখন তো ঘুমিয়েছিলাম। একটা লোক পড়ে গেল, কেউ কোনো শব্দও পেল না। না, শীতকাল, মাঘ মাস, জানালা দরজা বন্ধ করে লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে সবাই। কেমন করে জানবে? ওদের মুখে এই কথাটাই শুনি। সকালে উঠে যে প্রথম দেখেছে মুরলীবাবুকে, সে হলো রাধু বামুন ঠাকুর। তারই চেঁচামেচিতে অন্যরা উঠে আসে। চন্দন নিজের মনে ভাবতে লাগলো, যুক্তি হিসেবে কথাটা মেনে নিতেই হয়। সামান্য পরে কিকিরা বললেন, চলো ফিরি, আমি আর এগোবো না। কিকিরারা ফিরতে লাগলেন। চন্দন বলল, স্যার, আমি হাসপাতালে কাজ করি। কত তুচ্ছ সাধারণ ঘটনা থেকে আগুন লেগে যায় তার কথা জানি। আর আগুন লাগলে শতকরা 90 জন মানুষ দিশেহারা হয়ে যায়, বোধ বুদ্ধি কাজ করে না। কাজেই শ্রীকান্তবাবুর আগুন লাগা সম্পর্কে আমি চট করে একটা ধারণা করতে পারি না।
ওটা অ্যাক্সিডেন্ট হতে পারে। মুরলীবাবুর ব্যাপারটা বলতে পারছি না, তবে বেকায়দায় পড়ে গিয়ে ঘাড়ে মাথা তেমন চোট পেলে সে না বাঁচতেও পারে। ঘাড় ভাঙলে মানে ফার্স্ট ভার্টিব্রা আর সেকেন্ড ভার্টিব্রার মধ্যে তেমন জখম হলে ভয়ঙ্কর ব্যাপার। মাথায় জখমও ডেঞ্জারাস। সব মানছি, তবু শেষ পর্যন্ত দেখতে চাই। হরিচন্দন বাবুর মনেও সন্দেহ রয়েছে। আমি আপনাকে চলে আসতে বলছি না, দুটো দুর্ঘটনা ঘটে যাওয়াটা কোইন্সিডেন্স হতেও পারে। এমন হয়, তারাও বলছিল কথাটা। দেখা যাক না কি হয়। কথা বলতে বলতে ফটকের কাছাকাছি এসে গেল চন্দনরা। চন্দন হঠাৎ বলল, ভালো কথা, ফটকের বাইরে সেই ধনুচির তুক, ঘুটে পোড়া হলুদ জাল, সাপের খোলস, মাটির পুতুল, তার কি হলো? এখানকার কেউ দেখেছেন? প্রথমবার নজরে পড়েনি, দ্বিতীয়বার পড়েছে। চৈতন্য দেখেছে, কাজের লোক দেখেছে, এখানকার বাবুরাও। সাপুরের বাঁশি শুনেছেন? না। এখানকার বাসিন্দারা কি ভয়ে ভয়ে আছেন? ভয় পেয়েছেন কিনা বলতে পারবো না, তবে সকলের মনেই খুঁতখুঁতুনি আছে। দেখুন কি হয়, আমি পরে আসবো আবার। আপনি যে কাজগুলো করতে বললেন সেগুলো সারতে সময় লাগবে, অন্তত হপ্তাখানেক। জলধরবাবুর অভ্যেস হলো সন্ধেবেলায় দোতলার বারান্দায় পায়চারি করতে করতে দু হাতে তালি বাজিয়ে দেবদেবীর গান গাওয়া। পরনে ছালি বস্ত্র, গায়ে ফতুয়া, কখনো বা খালি গায়েই হে গোবিন্দ রাখো শরণ, কখনো শিবশঙ্কর নমহে নারায়ণ, কখনো বা সাদামাঠা ভক্তি সঙ্গীত, ভজ গোবিন্দ কহ গোবিন্দ। সেদিন জলধর রামপ্রসাদী ঢঙে একটি গান গাইছিলেন। এমন সময় কিকিরা দোতলায় উঠে এলেন। জলধর গান থামিয়ে বললেন, কি খবর ম্যানেজার বাবু? কিছু না, এমনি এলাম আপনার গলা শুনে। গান বাজনার চর্চা হচ্ছিল নাকি? একটু আধটু, বাঁশিতে ফু দিতে পারতাম। তা হঠাৎ গান বাজনার কথা কেন? গান শুনে মনে হলো, রোজই তো শুনতে পাই। শেষ বয়সে ভগবানের নাম নিয়ে একটু, জীবনটা তো কেটে গেল। এত তাড়াতাড়ি? কত আর বয়স আপনার? 60 হয়তো ছাড়িয়েছেন, এখনো অনেক পড়ে আছে। এমন করে বুঝলেন? বুঝবো না কেন? স্বাস্থ্য ভালো আপনার, বড় আধি ব্যাধি নেই। চরক বলেছেন, পিত্ত ও কফ যাদের নাশ হয় তারা দীর্ঘজীবী হয়। বলে কিকিরা হাসলেন। আপনি চরক বোঝেন? বুঝি না, তবে আবার মাতামহ বদ্যি ছিলেন তো। আর আপনিও তো দেখছি রোজ সকালে তুলসী পাতা খান। ও, আপনার রুমমেট কোথায়? পাশের ঘরে দাবা খেলছেন। চলুন আপনার ঘরে গিয়ে বসে দুটো গপ্প করি। গপ্প? আসুন। কাছেই জলধরের ঘর। জলধরবাবু আর বলয় দত্ত একই ঘরে থাকেন দোতলায়। পাশের ঘরে সলিলবাবু আর রজনীকান্ত। জলধর ঘরে এসে বসলেন। কিকিরাও বসলেন বলাইবাবুর বিছানায়। দুহাত জোর করে মাঝের আঙুল ঘষতে ঘষতে ছেলে মানুষের মতন বললেন, পরশু আপনাদের একটা ফিস্ট দেব। ফিস্ট? ওই সামান্য মুখ বদলের খাওয়া। একটা বড় মাছ পেলে ভালো হয়। দেখি কি করা যায়। তা জলধরবাবু, আমি নতুন, আগে যা পাতে পড়তো আপনাদের তার চেয়ে ভালো কিছু হয়েছে? জলধর ঘাড় কাত করে বললেন, হয়েছে। একটা স্বাদ পাচ্ছি আজকাল। দীনবাবুর আমলে কি যে মুখে তুলতে হতো। শুনেছি, হরিবাবুকে আমি বলেই এই চাকরিতে এসেছি যে হতচ্ছেদ্য করে আমি কিছু করতে পারবো না। বয়স্ক ভদ্রজনেরা যেখানে আছেন সেখানে দুমুঠো ভাত ছড়িয়ে দিলেই হয় না। আপনি চ্যারিটি করছেন না, ভালো একটা কাজ করতে চান। ভালো কাজ করতে হলে মন থাকে। ওই যে কি বলে, দয়া দাক্ষিণ্য করার মেন্টালিটি পাল্টাতে হবে। অবশ্য উনি, হরিবাবু মানুষটি ভালো। ওর নিজের মধ্যে ইগো নেই, তাচ্ছিল্যও করতে চান না কাউকে। ভালো বলেই মনে হয় ওকে। আপনার এখানে ক বছর হলো? ক বছর?
বছর খানেকের বেশি। আমি এসেছি বলাইবাবুর পর। কিকিরা সব জানেন, নামের খাতা মানে রেজিস্টার দেখেছেন, কিন্তু সেটা তিনি বুঝতে দিতে চান না। কাউকেই আঁচ করতে দেননি যে তিনি প্রত্যেকের নারী নক্ষত্রের খবর নেওয়ার চেষ্টা করছেন। গল্প করার ঢঙেই কিকিরা বললেন, আপনি কি সবচেয়ে কম আছেন এখানে? অন্যরা শুনলাম 2, 2.5, 3 বছর ধরে আছেন। একরকম তাই। দেশ বাড়ি কোথায় ছিল? মানে আমি বলতে চাইছি, এই বয়সে লোকে নিজের ভিটে মাটিতে। আমার দেশের বাড়ি পূব বাংলায়, সেখানে যাওয়া হয়নি। আমার মা সেই কোনকালে নবদ্বীপে এসে স্কুলের চাকরি নিয়েছিলেন। বাবাকে আমি দেখিনি। একটু চুপ করে থেকে আনমনা হয়ে অন্যদিকে তাকিয়ে থাকলেন। নিঃশ্বাস ফেললেন বড় করে। ছেলেবেলাটা আমার একরকম কেটে গিয়েছিল। মা আমাকে সদানন্দ বাবার আশ্রমে স্কুলে রেখে দিয়েছিল, কালনার কাছে। ছুটি ছাঁটায় মায়ের কাছে। পুরনো কথা আর কি বলবো। মা চলে যাওয়ার সময় আমি ছোকরা। একটা চাকরিও জুটিয়ে নিয়েছিলাম, সরকারি চাকরি, কলকাতাতেই। তারপর চলে গেলাম আন্দামান। তখন ওদিকে যাওয়ার সুবিধে ছিল, সরকারি কাজ করতাম। বছর 5 কাটিয়ে ফিরে এলাম। ভালো লাগতো না, একা একা লাগতো। অবশ্য ওখানে বাঙালিও ছিল, মেলামেশা করে মন ভরতো না। ফিরে ওয়েন অ্যান্ড বিলোয়েটে চাকরি করেছি, শিপমেন্ট কোম্পানি। ঘর সংসারও করেছিলাম একটু বয়সেই। কপালে দুঃখ ছিল মশাই, নাহলে স্ত্রী ওইভাবে মারা যায়। কিভাবে? আজ দুপুরে ফ্ল্যাটে ডাকাতি, এমনভাবে জখম করলো ওকে যে 3টে দিনও বাঁচল না। কিকিরা সহানুভূতির শব্দ করলেন। খাতায় অবশ্য এটা লেখা নেই, জলধর বিপত্নিক এইমাত্র লেখা আছে। আত্মীয়তার সুর এনে ভারী গলায় বললেন কিকিরা, জীবন বড় গোলমেলে হালদার মশাই। মাথার ওপর বসে কে যে ঘুটি চালছেন কেউ কি জানে? তবে আপনি পোর খাওয়া মানুষ, ভেঙে পড়বেন বলে মনে হয় না। আমি ভাবছিলাম আপনার মতন মানুষ এখানে না এসে আত্মীয় স্বজনের সঙ্গে থাকলে হয়তো মনের দিক থেকে শান্তি পেতেন। জলধর অদ্ভুত এক মুখভঙ্গি করলেন। আত্মীয়? খুব কম গাছের ডাল সোজা হয়, বেকাই বেশি। আমার আত্মীয় বলতে একটি ছেলে, সে হলো সেলফিশ, ইরেসপন্সিবল, ইডিয়েট, গাধা, নচ্ছাস। তার ফ্যামিলি নিয়ে দিল্লি চলে গিয়েছে, সেখানে জুতোর ব্যবসা করে। ফ্যাক্টরি করেছে জুতোর। জুতো? ছ্যা। কি করে কথা পাল্টালেন। একালের ব্যাপারই আলাদা, ছেলে ছোকরাদের মতিগতি বোঝা যায় না। কি আর করবেন, যার যেমন মন চায়। চাক, আমার কাজকলা, আমি পরোয়া করি না। একলা এসেছি, একলা যেতে হবে। তা ঠিক, একলা চলো রে। খাঁটি কথা। কে কাকে দেখে, কে কাকে বাঁচায়, যার কপালে যেমন আছে তাই হবে। কিকিরের সঙ্গে সঙ্গে কথাটা ধরে নিলেন, বললেন, কপাল? যা বলছেন সত্যিই তাই। শ্রীকান্তবাবু ও মুরলীবাবুর কথাই ভাবুন। স্যাড। আহারে, 2 বুড়ো মানুষ কিভাবে চলে গেলেন, বিচ্ছিরি ভাবে। আচ্ছা হালদার মশাই, এই যে 2জন মানুষ মাস কয়েকের মধ্যে এইভাবে চলে গেলেন, আপনার ভয়টাই করে না? ভয়? না, ভয় নয়, তবে অস্বস্তি হয়। মৃণালকুঞ্জে কি কোনো অশুভ শক্তির নজর? অশুভ বলতে পারেন, অশুভ। তবে এমনটা হয়, খারাপ যখন হয় তখন পরপর হয়ে যায়। কেন হয় কে জানে। কি কে যেন কৌতূহল বসেই বললেন, আমি যা শুনেছি তা শুনেই বলছি। মুরলীবাবু নাকি ঝাঁপ দিয়েছিলেন, কথাটা কি ঠিক? আমিও তাই শুনি। উনি ঝাঁপ দেবেন কেন? থাকতেন 1 তলায়, 2 তলায় এসে ঝাঁপ দিলেন। তাই তো দিলেন। কেন, ওর কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? না, তা কেমন করে বলবো। তবে শ্রীকান্তবাবুর ওইভাবে আগুনে পুড়ে মারা যাওয়ার পর উনি যেন কেমন হয়ে গিয়েছিলেন, মন মরা, বিচলিত। একই ঘরে থাকতেন দুজনে, হুট করে একজন চলে গেল, কিছুই করতে পারলেন না। অনুতাপ হবে হয়তো। আপনারা কিছুই জানতে পারলেন না? না,
কেমন করে জানবো? শীতের দিন, দরজা জানালা বন্ধ, মাঝরাতে বা শেষ রাতে কেউ যদি ওপরে উঠে এসে থাকে, জানা সম্ভব নয়। যে জায়গায় গিয়ে উনি ঝাঁপ দিয়েছিলেন সেখানকার মানে বারান্দার রেলিং কি আগেই ভাঙা ছিল? ও আবার রেলিং কোথায়, এক ইটের এক গাঁথনি, তাও ফোকর করা। হ্যাঁ, নড়বড়ে ছিল, ফাটল ধরেছিল। সারাবার কথাও শুনতাম, দিনীবাবু মুখে বলতেন এবারে সারাবো মিস্ত্রি মজুর ডেকে, কিন্তু কই গা করতেন কোথায়? ভদ্রলোক ওইভাবে ওখানে গিয়ে জলধার কথা শেষ করতে দিলেন না কিকিরাকে। মাঝখানে বললেন, তবে একটা কথা, এখানে এই সময়টায় ভীষণ কুয়াশা নামত, 5 হাত দূরের জিনিসও নজর করা যেত না। মুরলীবাবু ভুল করে। কিকিরা মাথা নাড়লেন। না স্যার, কুয়াশা নামুক আর নাই নামুক, ভদ্রলোক একতলা ছেড়ে দোতলায় আসবেন কেন অমন সময়? বাথরুম নিচেও আছে। দোতলায় রাত্রে কাজ চালাবার মতন একটা বাথরুমও আছে জানি, তবু ওই জন্য দোতলায় নিশ্চয়ই আসেননি, তাই না বলুন? জলধর আর কি বলবেন, মাথা নাড়লেন। উঠে পড়লেন কিকিরা। চলি, অনেকক্ষণ গল্পগুজব হলো। পা বাড়িয়ে হঠাৎ আবার বললেন, আচ্ছা, এখানে কোনো ভৌতিক ব্যাপার ঘটেছে? শোনা যায় কিছু? জলধর বললেন, আমি কোনো শব্দ শুনিনি। দীনুবাবু অবশ্য বলতেন। বলতে বলতে থেমে গেলেন তিনি। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।